This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মুর্শিদাবাদে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিমতিতায় অভিযান চালায় পুলিশ। তারপর ঠিক কি হলো জানবো ডিটেইলসে আমাদের প্রতিনিধি কৌশিকের থেকে। কৌশিক, জানা যাচ্ছে যে নিমতিতার শিবপুর ধানগড়া যে এলাকা রয়েছে সেই এলাকা দিয়েই কিন্তু দুষ্কৃতীরা গরু পাচার করছিল এবং সেই সময় কিন্তু পুলিশ জানতে পারে, শামশেরগঞ্জ থানার পুলিশ সেখানে যায়। সেখানে পুলিশ গেলে কিন্তু পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইটবৃষ্টি করে এবং পুলিশকে মারধর করে বলে এমনটাও কিন্তু জানা গেছে। এবং এই ঘটনায় একজন এসআই পদমর্যাদার অফিসার কিন্তু আহত হয়েছেন। এর সঙ্গে পাশাপাশি পুলিশের সঙ্গে কিন্তু যারা পাচারকারী তাদের খণ্ডযুদ্ধও বাধে। এরপর সেখানে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকি অন্যান্য যে পাচারকারী রয়েছে তারা কিন্তু পালিয়ে গেছে। তবে এবং ঘটনাস্থল থেকে কিন্তু 3টি গরু উদ্ধার করেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে যে পাচারকারীরা আবার যে বাংলাদেশে গরু পাচারের জায়গার যে রুট ব্যবহার করতো আগে, সেই রুট ব্যবহার করে কিন্তু আবারও কিন্তু পাচার ক্রিয়া তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। বেশ নজর রাখো কৌশিক, ধন্যবাদ। আর এই এসআইআর আবহে চর্চার কেন্দ্রে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে 5টি থানার পুনর্বিন্যাস নিয়ে বিতর্ক। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, বিতর্কের জায়গাটা ঠিক কোথায়? বিতর্কের দুটো জায়গা রয়েছে। একটা জায়গা হচ্ছে যে 91টা থানা রয়েছে আমাদের কলকাতা শহরের মধ্যে, তার মধ্যে 5টি থানার পুনর্বিন্যাস হয়েছে। তার মধ্যে রয়েছে আলিপুর, পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, ওয়ার্ডগঞ্জ এবং হচ্ছে ইকবালপুর। সবথেকে গুরুত্বপূর্ণ ইকবালপুর এবং ওয়ার্ডগঞ্জের একটা বিশাল অংশকে আলিপুরের আওতায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আলিপুর থানার অন্তর্গত করা হয়েছে। আর নিউ মার্কেটের একটি অংশ নিয়ে আসা হয়েছে পার্ক স্ট্রিট থানার। প্রশাসনিক বা রাজ্য সরকারের তরফ থেকে বা লালবাজার সূত্রে বলা হচ্ছে এটা নর্মাল, এটা করা হয়েছে আইন শৃঙ্খলার কারণে। কিন্তু যদি আমরা অন্য আঙ্গিকে দেখতে পারি চাই তাহলে দেখব যে ওয়ার্ডগঞ্জ এবং ইকবালপুরের যে অংশটি নিয়ে আসা হয়েছে আলিপুর থানার অন্তরে, সেটা পোর্ট যেটা ডিভিশন বলা হয়, অর্থাৎ বন্দর ডিভিশনের অন্তর্গত ছিল। কিন্তু তার যদি বিধানসভা কেন্দ্র ধরি তাহলে হচ্ছে ভবানীপুর। আবার নিউ মার্কেটের যে অংশটুকুনি, অর্থাৎ কে স্ট্রিট থেকে লিন্সে স্ট্রিটের মধ্যে যে অংশটুকুনি 63 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভা, সেটি ভবানীপুর বিধানসভার অন্তর্গত, অথচ ছিল নিউ মার্কেট অর্থাৎ সেন্ট্রাল ডিভিশনের অন্তর্গত। সেটাকে পার্ক স্ট্রিটে আনা হলো, অর্থাৎ সাউথ ডিভিশনের অন্তর্গত আনা হলো। অর্থাৎ আলিপুরে যে অংশ দুটি আনা হলো ওয়ার্ডগঞ্জ এবং ইকবালপুরে, আলিপুরের অন্তর্গত সেটাও সাউথ ডিভিশনের অন্তর্গত। নিউ মার্কেটের যে অংশ আনা হলো পার্ক স্ট্রিটে, সেটাও হচ্ছে সাউথ ডিভিশনের অন্তর্গত। এবার যারা রাজনৈতিকবিদ তারা বলছেন ভোটের আগে বা এসআইআর যে 4 তারিখে চালু হবে তার আগে এই যে পুনর্বিন্যাস হঠাৎ করে 91টা থানার মধ্যে পার্টিকুলার এই 5টির মধ্যে কেন পড়লো? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও লড়তে পারেন ভবানীপুর কেন্দ্রে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি গত পুরো ভোট বা লোকসভা ভোটের নিরিখে দেখে থাকি, বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। ফলে এই পুনর্বিন্যাসের ফলে একজন যদি কর্তার অধীনে বা একজন ডিভিশনাল অফিসারের অধীনে পুরো ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে আনা যায় তাহলে শাসক দলের সুবিধা হবে বলেই রাজনৈতিক মহল ব্যাখ্যা করছেন। এবং প্রাক্তন আমরা আইপিএস কে ধরেছিলাম, তিনিও ব্যাখ্যা করছেন। তার কারণ তাদের বক্তব্য সেখানেই সাধারণত পুনর্বিন্যাস হয় যেখানে এলাকা খুব বেশি বড় থাকে, তাকে ছোট ভাগে ভাগ করা হয়ে থাকে এবং সেখানে আরেকটা নতুন থানা তৈরি করে থাকে। কিন্তু এইভাবে থানাকে আরো ছোট করে আরো বড় থানা করা হলো, মানে একটা থানার উপর আরো দায়িত্ব চাপানো হলো, সেটার পেছনে রাজনৈতিক রণকৌশল না থাকলে সাধারণত করা হয়ে থাকে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে রাজনৈতিক মহল বা বিরোধীরা দাবি করছেন সামনে যেহেতু ভোট, রাজনৈতিক মহল কি বলছে, রাজনৈতিক মহলের কি বক্তব্য শোনাবো আপনাদের। একখানা ডিসিকে দাঁড় করিয়ে যাতে পুরো ভোটটা লুট করা যায় বা ভোটটা করানো যায়, এটা তার ব্যবস্থা। এবার যদি ওই অঞ্চলেরও সমীকরণ পাল্টায় তাহলেও আপনি আশ্চর্য হবেন না। এ তো শুধু পুলিশ পাল্টালো, কিন্তু এবার অঞ্চলের এরিয়া যদি ডেমোগ্রাফিক্যাল যদি এরিয়া চেঞ্জ হয় তাহলেও আপনি আশ্চর্য হবেন না। কারণ এটা পুরোটাই মমতা ব্যানার্জি যে নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছেন, সেই পরাজয় থেকে মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য এটা একটা মানে প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক প্রচেষ্টা মাত্র, আর কিচ্ছু না। এই যে কোনো সময়ই একটা সেন্সিটিভ ইস্যু। আপনারা জানেন যে পশ্চিমবাংলার নির্বাচন, যেহেতু পশ্চিমবাংলা রাজনৈতিকভাবে বরাবরই সচেতন, সেই জন্য এখানে সেন্সিটিভিটিটাও অনেক সময়তেই বেশি, মানে প্রায় সব সময়তেই বেশি। এটা আমরা গত 200 বছরের ইতিহাস দেখলে জানতে পারি। সেই কথা মাথায় রেখেই এটা নিয়মিত একটা রুটিন প্রশাসনিক রদবদল, যে এই এলাকাটাকে ছোট করা হলো, এই এলাকা বড় করা হলো, যাতে আইন শৃঙ্খলার প্রশ্নে কোথাও কোনো কম্প্রোমাইজ না করা যায়, সেই জন্যই এই রদবদল। যেহেতু ভবানীপুর
কেন্দ্রের মধ্যে যে এলাকাগুলো পড়ছে সেটা খুব বেশি থানায় না থেকে অল্প থানায় থাকে এবং ডিভিশনে থাকে, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা তুলনায় সহজ হবে। আমার ধারণা এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। তা আমি ডিসিডিডি হিসেবে এটাও বুঝিনি যে যেরকম অবস্থা আছে তাতে ক্রাইম প্রিভেনশন বা ইনভেস্টিগেশনের কোনো অসুবিধা হচ্ছে। তো তাহলে কি সুবিধার জন্যে এই যে করা হলো, যখন এসআর চলছে 4 তারিখ থেকে, দেখছেন যে শাসক দলের লোকেরা এসআরের কীরকম বিরোধিতা করছে এবং 4 তারিখেই তারা পথে নেমে মিছিলও করছেন। তো তার সঙ্গে মিলিয়ে যদি এই সীমানার পরিবর্তনটা ভেবে দেখেন তাহলে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না যে কী জন্য এটা করা হয়েছে। এদিকে ফের বেলাগাম মালদা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশী। এবার বিজেপি নেতাদের জুতো মারার হুমকি। এলাকায় কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারী নেই। এসআইআরে 100% ফর্ম ফিল আপ করা হবে, তারপর বিজেপির মুখে জুতো ও কাদা ছোড়ার হুমকি। একজন রোহিঙ্গা এখানে নেই, তাদের এর মধ্যে ভিন্ন চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপটা হবে সেটা 100% করবো আমরা, 100-100। এবং এই 100-100 করে নেওয়ার পরে তাদের মুখের উপরে জুতো ছুড়ে মারবো আমরা, যে এখানে একটা রোহিঙ্গা বা বাংলাদেশি নয়, তোমরা জেনে রাখো। যে আমরা এলাকায় ঘুরে বেড়াই, আমাদের নেতারা এলাকায় ঘুরে বেড়ায়, আমাদের পুরো আত্মবিশ্বাস আছে একটা ভোটারও এখানে বাংলাদেশি বা রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না। আর যখনই 100% ফর্ম তুলে দিব আমরা, সেই কারণে আমি বলেছি তখনই কাদা ছুঁড়ে মারা হবে। যখন 100% ভোটার লিস্ট বেরিয়ে আসবে, ফাইনাল ভোটার লিস্টটা, তখন বিজেপির মুখে জুতো ছুঁড়ে মারা হবে, বিজেপির মুখে কাদা ছুঁড়ে মারা হবে, যে তুমি দেখো একটা বাংলায় কোনোদিন 2 নম্বরই হয় না। কথা দিচ্ছি, আপনি যে বলেছিলেন না বিজেপিকে জুতো পেটা করতে হবে, এই বিজেপিকে জুতো পেটা করার আপনি সুযোগ পাবেন না। মানুষকে ভুল বুঝাবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। পশ্চিমবঙ্গে মানুষ, সারা ভারতের মানুষ ঠিক বুঝছে, যারা ভারতীয় আছে তাদের একজনেরও নাম কাটা যাবে না। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর আতঙ্ক ছড়াতে নির্দেশ তৃণমূল নেতার। হ্যাঁ, ঠিকই শুনছেন, মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখান। এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মধ্যে প্রচার চালাতে নির্দেশ আইএনটিটিইউসির উত্তর 24 পরগনার জেলা সভাপতি তাপস দাশগুপ্ত। ওরা তো চাইছে ভয় দেখায়, যদি একটা মরে যায় আবার নাচবো, আবির খেলবো। হ্যাঁ, ওরা চায় যে বাংলার মানুষ আতঙ্কিত হোক, বাংলার মানুষ মরুক। আর যত মরবে ওরা তত আন্দোলন করবে, তত লোককে দেখাবে, তত ডিজে বাজাবে। তাই তো হচ্ছে। মানুষ এদেরকে বিশ্বাস করবে না, কিন্তু এদের চরিত্রটা সামনে এসে গেছে। আইএনটিটিইউসির নেতা, আপনি বলুন তো দেখি, ও কোন কলে কোন কারখানায় কবে কাজ করেছে? এদের ছাত্র নেতা যারা কোনো স্কুলে যায়নি। এই তো হচ্ছে একটা রাজনৈতিক দল। এসআর নিয়ে মানুষ সবটা বোঝে না। এসআর মধ্যে ভালো মন্দ মানুষকে বোঝাতে হবে। এসআর কে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে ধরনের ভোটারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তার বিরুদ্ধে মোকাবেলা করে, তার বিরুদ্ধে আন্দোলন করে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো সেটাকে আটকানোর চেষ্টা করছে। মানুষের কাছে এইগুলো কিন্তু বলতে হবে। মানুষ যত সচেতন হবে, এসআর নিয়ে কিন্তু এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের কোনো দুরভিসন্ধি কিন্তু সফল হবে না। এসআর কে সামনে রেখে ভোটের ময়দান গরম করা হচ্ছে। এসআর কে সামনে রেখে মানুষকে আতঙ্কিত করো, মানুষকে আতঙ্কিত করে তারপরে তার সহায়ক হয়ে তার রক্ষা করতে হয়, তার কাছে নাটক করো এবং আমার ভোটের ব্যবস্থা নিশ্চিত করো।